একজন ডিটেকটিভ যখন একটি কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে, কিন্তু হঠাৎ করেই সেই কেসের ভেতরে একটি খুনের কেসে সেই ডিটেকটিভ নিজেই ফেঁসে যায়। এরপরে কি হয়েছিল, অবশেষে সেই ডিটেকটিভ মার্ডার কেসটি কীভাবে সলভ করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি নিয়তি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে দেখানো হয়, যেখানে আমরা সাইবার স্পাই ডিটেকটিভ এজেন্সিকে দেখতে পাই। সেখানে একটি মেয়ে বসে কাজ করছিল। মেয়েটিকে তার বস চন্দন কল করে এবং জিজ্ঞেস করে চিয়ান এসেছে কিনা। মেয়েটি বলে চিয়ান এখনো অফিসে আসেনি। এরপরেই ডিটেকটিভ চন্দন একটি লেটার পড়তে থাকে। আসলে সে একটি হাজব্যান্ড এবং ওয়াইফের কেস সলভ করছিল। হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের অফিসে আসে আর চন্দনকে বলে কলেজে থাকতে তার ওয়াইফের একজন বয়ফ্রেন্ড ছিল, যদিও তখনই তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপরেই তাদের দুজনের বিয়ে হয় এবং সংসার জীবনে তারা সুখী ছিল। কিন্তু হঠাৎ করেই এখন রিসেন্টলি অজানা কোনো একজন ব্যক্তি আমার ওয়াইফকে এই ধরনের চিঠি পাঠাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে এই কাজগুলো আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ডের। এরপরে চন্দন লেটারটা খুব ভালো করে পড়ে আর লোকটাকে জিজ্ঞেস করে লেটারটা তারা কোথা থেকে পেয়েছে। লোকটা বলে এই লেটারটা সে তখনই পেয়েছিল যখন সে তার গাড়িটা রাখতে গিয়েছিল। এর আগের লেটারটা সে তার গেটের সামনে পড়ে থাকতে দেখেছে, যদিও সে সিসিটিভি ফুটেজ চেক করেছে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায়নি। ডিটেকটিভ চন্দন মহিলাকে তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। মহিলা তাকে উত্তর দেয়। অন্যদিকে অনিতাকে তখনও বসে কাজ করতে দেখা যাচ্ছিল, কিন্তু পানি খাওয়ার পরে হঠাৎ করে সে চিয়ানকে সেখানে বসে থাকতে দেখে আর অনেক ভয় পেয়ে যায়। অনিতা চিয়ানকে বলে, স্যার অন্তত একদিন তো অফিসের সময় মতো আসুন। আসলে এই ডিটেকটিভ এজেন্সিতে চিয়ানও একজন ডিটেকটিভ হিসেবে কাজ করে। অনিতা বলে, স্যার আপনাকে কল করেছিল কিন্তু পাইনি। চিয়ান জিজ্ঞেস করে চন্দন স্যার কোথায়। অনিতা বলে ভেতরে একজন হাজব্যান্ড এবং ওয়াইফের কেসটা ডিল করছে। সেখানে চিয়ান সেই কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে অনিতাকে। অনিতা পুরো বিষয়টা খুলে বলে যে হাজব্যান্ড এবং ওয়াইফকে কিছুদিন ধরে এক ধরনের লেটার পাঠাচ্ছে, আর হাজব্যান্ডের মনে হচ্ছে এই লেটারগুলো তার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড পাঠিয়েছে। কিছুক্ষণ পরে সেই লোকটাকে বাইরে আসতে দেখা যায়। আসলে চন্দন তার স্ত্রীর সাথে একটু একা কথা বলতে চাইছিল, তাই লোকটা বাইরে এসে বসে। চিয়ান তার সাথে কথা বলতে থাকে এবং সেই লেটারের ব্যাপারে জিজ্ঞেস করে লেটারগুলো কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, কোন সময়ে পেয়েছে। এছাড়া চিয়ান লোকটাকে জিজ্ঞেস করে আপনি সেই লোকটাকে খুঁজে বের করার জন্য থানায় কেন গেলেন না, আমাদের কাছে কেন আসলেন। তখন লোকটা বলে থানায় আমি যেতেই পারতাম, কিন্তু থানায় গেলে বিষয়টা জানাজানি হয়ে যাবে এবং সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে, সেটা ধুলোয় মিশে যাবে, এই জন্যই আপনাদের কাছে আসা। এরপরে চিয়ান লোকটাকে জিজ্ঞেস করে যদি আমরা সেই লোকটাকে খুঁজে পেয়ে যাই, অর্থাৎ আপনার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড, তাহলে আপনি তাকে কি করবেন। লোকটা বলে আমি তাকে বুঝিয়ে বলবো যাতে আমাদের জীবন থেকে সে সরে দাঁড়ায়, আমরা আমাদের বিবাহিত জীবনে খুশি, দরকার পড়লে আমি তাকে টাকা দেব, তারপরেও সে যাতে আমাদের লাইফে আর কোনো ইন্টারফেয়ার না করে। এরপরেই চিয়ান লোকটাকে অদ্ভুত একটা প্রশ্ন করে যে সে তার স্ত্রীর কি কি পছন্দ করে। লোকটা প্রশ্ন শুনে একটু অবাক হয়ে যায়, তারপর কিছুক্ষণ ভেবে কয়েকটা পয়েন্ট বলে যেগুলো সে তার স্ত্রীর পছন্দ করে। এরপরে চিয়ান লোকটাকে আবারও প্রশ্ন করে সে তার স্ত্রীর কোন কোন দিকগুলো পছন্দ করে না। লোকটা এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রীর অনেকগুলো অভ্যাস বলতে থাকে যেগুলো তার পছন্দ নয়। কিছুক্ষণ পরে মহিলাটি বাইরে বের হয়ে আসে আর লোকটাকে ভেতরে ডেকে নিয়ে যায় ডিটেকটিভ চন্দন। তখন চিয়ান মহিলাটির সাথে কথা বলতে থাকে এবং তাকেও একই প্রশ্ন করতে থাকে যে তার হাজব্যান্ডের কি কি ভালো লাগে। মহিলা কোনো কিছু না ভেবেই তার হাজব্যান্ডের অনেকগুলো গুণের কথা বলে যেগুলো তার ভালো লাগে। এছাড়া মহিলাটি বলে তার হাজব্যান্ড অনেক বেশি ভালো। যখন চিয়ান তাকে আরও একটি প্রশ্ন করে যে তার হাজব্যান্ডের কোন কোন অভ্যাসগুলো তার ভালো লাগে না, তখন মহিলা তেমন কোনো অভ্যাসের কথাই তাকে বলে না, বলে তার হাজব্যান্ডের প্রায় তার সব কিছুই ভালো লাগে। চিয়ান মহিলাটিকে জিজ্ঞেস করে আপনাদের ব্রেকআপ কেন হয়েছিল। মহিলাটি বলে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই ব্রেকআপ হয়েছিল। আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার সাথে ওদের পরিবারের অর্থনৈতিক অবস্থার মিল ছিল না, যার ফলে আমাদের পরিবার থেকে রিলেশনটা মেনে নেয়নি, তাই আমরা দুজনেই ইচ্ছে করেই ব্রেকআপটা করেছিলাম। অবশেষে চিয়ান কিছুটা ভাবে এবং বলতে থাকে
আপনার কি মনে হয় এই চিঠিগুলো আপনার এক্স বয়ফ্রেন্ড পাঠিয়েছে? মহিলাটি বলে, না, আমি ওকে যতদূর চিনি ও এই ধরনের কাজ করতেই পারে না। চিয়ান মহিলাটিকে জিজ্ঞেস করে, চিঠিগুলো কি আপনি পেয়েছিলেন? মহিলাটি বলে, না, প্রত্যেকবারই চিঠিগুলো আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছিল। তখনই চিয়ান মহিলাকে আর কোনো প্রশ্ন করে না এবং তার দিকে তাকিয়ে থাকে। আর মহিলাও চিয়ানের দৃষ্টি দেখে বুঝে যায় যে চিয়ান কি বোঝাতে চেয়েছে। মহিলাটি রেগে ভেতরে চলে যায়, তার হাজবেন্ডকে বলে, তুমি এই কাজটা করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। আমি তো তোমাকে দেখে বুঝেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসার আড়ালে যে এতটা সন্দেহ লুকিয়ে রয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তুমি কি এখনও বিশ্বাস করো যে আমার এক্সের সাথে আমার রিলেশন রয়েছে, আর সেটাই দেখার জন্য তুমি এই কাজগুলো করেছো, তাই না? মহিলাটি রেগে সেখান থেকে বের হয়ে যায় আর তার হাজবেন্ড তার পিছু পিছু বের হয়ে যায়। চন্দন বুঝতে পারে এই কাজটা চিয়ানের। সে বাইরে বের হয়ে আসে আর বলে, তুমি কেসটার ভেতরে কেন নাক গলাচ্ছ? আমি তাদের কথা শুনেই বুঝতে পেরেছিলাম যে কাজটা লোকটাই করছে। আমি তাদের ধীরে ধীরে বোঝাচ্ছিলাম, কিন্তু তুমি কাজটাকে বিগড়ে দিয়েছ। ডিটেকটিভদের এইভাবে কাজ করতে হয় না, তাদের কাজ করার একটা ধরন আছে। এতদিন কাজ করেও তুমি সেটা শিখতে পারলে না। এরপর থেকে এজেন্সিতে কোনো কেস হলে সেই কেসের ডিটেলসগুলো তুমি আমাকে এনে দেবে, বাকি বিষয়টা আমি হ্যান্ডেল করব। এতে চিয়ানের কিছুটা মন খারাপ হয়ে যায়। এরপরেই চন্দন কোনো একটা কাজে বাইরে চলে যায়। তখনই চিয়ানের কাছে কিছুক্ষণ পরে একজন লোক আসে। লোকটার নাম ছিল শিবকুমার। শিবকুমার বলতে থাকে, আমার একমাত্র মেয়ে মূর্তি নামের একটি লোকের সাথে রিলেশনশিপে আছে। তারা একে অপরকে ভালোবাসে। মূর্তি একটি কলেজের লাইব্রেরিয়ান হিসেবে কাজ করে, আর আমার মেয়ে বলে দিয়েছে মূর্তিকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। কিন্তু হঠাৎ করেই মূর্তি কিছুদিন ধরে নিখোঁজ হয়ে রয়েছে। আমি চাই তুমি মূর্তিকে খুঁজে বের করো। এটা বলে মূর্তির একটা ছবি চিয়ানকে সে দেখাতে থাকে। শিবকুমার বলে, আমার মনে হচ্ছে মূর্তি আমার মেয়েকে ধোঁকা দিয়েছে, আর আমি চাই না আমার মেয়ে এভাবে কষ্ট পাক। শিবকুমার সেখান থেকে চলে যায়। এরপরে চিয়ান শিবকুমারের কথাগুলো নিয়ে ভাবতে থাকে, কেসটা নিয়ে ভাবতে থাকে। হঠাৎ করে চন্দন তাকে কল করে আর তাকে একটা অ্যাড্রেস দেয়, বলে সেখানে চলে যাও। সেই বাড়িতে একটি চুরি হয়েছে, পুলিশ অলরেডি সেখানে চলে আসে। প্রকাশ নামের একজন পুলিশ অফিসার কেসটা ইনভেস্টিগেশন করছে, কিন্তু বাড়ির মালিক আমাদেরও কেসটা দিয়েছে, আর আমি চাই তুমি সেখানে যাও। প্রকাশকে প্রকাশের কাজ করতে দাও। তুমি সেই বাড়িতে যেয়ে তোমার মতো প্রমাণগুলো একত্র করো এবং আমার সাথে কফি শপে দেখা করো। চিয়ান সাথে সাথে সেখানে চলে যায় এবং পুলিশ অফিসার প্রকাশকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরেও প্রকাশ তেমন একটা পাত্তা দেয় না। সে আসলে চাইছিল না তার কেসে অন্য কেউ নাক গলাক। এই জন্য প্রকাশ চিয়ানের সাথে তেমন একটা কথা বলে না। চিয়ান নিজের মতো সেই বাড়ি থেকে এভিডেন্স কালেক্ট করতে থাকে। কিছুক্ষণ পরে চিয়ান চলে যায় চন্দনের সাথে কফি শপে দেখা করতে, কিন্তু সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় চন্দন এবং প্রকাশ এছাড়া প্রকাশের হায়ার অফিসার অলরেডি সেখানে বসেছিল। চিয়ান সেখানে যাওয়ার পরে প্রকাশের হায়ার অফিসার প্রকাশকে জিজ্ঞেস করে, কোনো এভিডেন্স পেয়েছো কিনা? প্রকাশ বলে, স্যার, আমি তেমন কোনো এভিডেন্স খুঁজে পাইনি। চোর তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। এই একই প্রশ্ন যখন চন্দন চিয়ানকে করে যে সে কোনো এভিডেন্স খুঁজে পেয়েছে কিনা, চিয়ান বলে, আসলে স্যার, চোর তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকেনি। সে চাবি দিয়ে তালা খুলে বাড়ির ভেতরে ঢুকেছে। পরে তালাটা কিচেনে নিয়ে গিয়ে ইচ্ছে করে ভেঙেছে। কিচেনে ভাঙা তালার কিছু অংশ আমি খুঁজে পাই। এরপরেই সেই চোর ভাঙা তালাটি দরজার ভেতরে এনে আটকে দেয়, যাতে সবাই মনে করে যে চোর তালা ভেঙেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে বাড়ির ভেতরের কোনো লোকই এই চুরির সাথে জড়িত। আমরা যদি বাড়ির আশেপাশের লোক এবং বাড়ির লোকদের একটু ভালোভাবে জিজ্ঞেস করি, তাহলে এই বিষয়ে আমরা আরও অনেক বেশি ইনফরমেশন পাবো। কথাটা শুনে পুলিশের হায়ার অফিসার অনেক খুশি হয়ে যায় এবং চিয়ানকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। কিন্তু এই বিষয়টা প্রকাশ ভালোভাবে নেয় না, তার ইগো হার্ট হয়। এরপরে চন্দন এবং চিয়ান একটি গ্যারেজে চলে আসে। আসলে চন্দনের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই গাড়িটাই এই গ্যারেজে ঠিক করতে দেওয়া হয়েছিল। চন্দন তার গাড়িটা নিতে আসে, কিন্তু গ্যারেজের মেকানিক বলে তার গাড়িটা ঠিক হতে আরও কয়েক ঘন্টার সময় লাগবে। চন্দন বলে সে একটা কাজে বাইরে যাবে, কিছুক্ষণ পরেই তার ফ্লাইট, সে এখানে ওয়েট করতে পারবে না। এছাড়া কাজে সে কয়েকদিন বাইরে থাকবে, তাই আগামী কয়েকদিন সে আসতে পারবে না। এই জন্য সে চিয়ানকে বলে সে যেন কিছুক্ষণ অপেক্ষা করে তার গাড়িটা ঠিক করে বাসায় নিয়ে যায়। চিয়ান সেখানে ওয়েট করতে থাকে।
চন্দনের গাড়ি ঠিক হতে হতে রাত হয়ে যায়। চিয়ান গাড়িটা নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। তখনই চন্দন তাকে কল করে এবং জিজ্ঞেস করে গাড়ি ঠিক হয়েছে কিনা। চন্দন তাকে জানায় যে সে তার গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে। চিয়ান তার ফোনটা রাখতে গিয়ে নিচে পড়ে যায়। গাড়ি চালাতে চালাতে চিয়ান সেই ফোনটা ওঠানোর চেষ্টা করে। ঠিক তখনই তার গাড়ির সামনে একটা লোক এসে যায়, যে লোকটা চিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। চিয়ান অনেকটা ভয় পেয়ে যায়, দ্রুত নিচে নামে এবং লোকটাকে দেখে সে ঠিক আছে কিনা। লোকটা সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সে লোকটাকে জাগানোর চেষ্টা করে। তখনই সে দেখতে পায় এই লোকটা আর কেউ নয়, মূর্তি, যার ছবি শিবকুমার আজকে তাকে দিয়েছিল। এটা দেখে আরও একটু ভয় পেয়ে যায় চিয়ান। সে এখন কি করবে? তখনই ভালো করে পরীক্ষা করতে থাকে মূর্তিকে। সে দেখতে পায় মূর্তি মারা গেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের সাথে সাথেই মূর্তি মারা গেছে। এটা কনফার্ম হওয়ার পরে চিয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। নিজের অজান্তেই সে একটি মার্ডার কেসের আসামি হয়ে গেল। এতে সে ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। কিছুক্ষণ ভাবার পরেই চিয়ান মূর্তির লাশটাকে টেনে গাড়ির পেছনে নিয়ে যায় এবং ডিকিতে ভরে আবারও যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরেই রাস্তায় দুজন পুলিশকে দেখা যায়, যাদের মধ্যে একজন ছিল প্রকাশ। প্রকাশ অন্য একজন কনস্টেবল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেক করছিল। চিয়ানের গাড়িটা দেখেই প্রকাশ গাড়িটি থামায়, আর চিয়ানকে দেখেই তার সেই কথা মনে পড়ে যায় যে চিয়ানের সামনে তার হায়ার অফিসার তাকে ইনসাল্ট করেছিল। সেই রাগটাই সে পুষে রেখেছিল। এই জন্য চিয়ানকে দেখার সাথে সাথেই পুরো গাড়িটাকে সার্চ করতে বলে সেই কনস্টেবলকে। পুরো গাড়ি সার্চ করেও কোনো কিছু পাওয়া যায় না। অবশেষে প্রকাশ চিয়ানকে বলে, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? চিয়ান সবকিছু খুলে বলে যে এটা তার স্যার চন্দনের গাড়ি, যেটা নষ্ট হয়ে গিয়েছিল, আর মেকানিকের গ্যারেজ থেকে সে গাড়িটা নিয়ে বাড়ি ফিরছে। কিন্তু প্রকাশ তাতেও শান্ত হয় না। সে বলে গাড়ির ডিকি ওপেন করতে। চিয়ান তাকে অনেকভাবে বোঝায় যে গাড়ির ডিকিতে তেমন কিছু নয়। যখন চিয়ান গড়িমড়ি করছিল, প্রকাশের সন্দেহটা আরও বেশি বেড়ে যায়। তাই সে জোর করেই গাড়ির ডিকি খোলাতে বলে। চিয়ান বাধ্য হয়ে গাড়ির ডিকির লক খোলে। প্রকাশ যখনই গাড়ির ডিকিটা খুলতে যাবে, ঠিক তখনই সেখানে একটা গাড়ি চলে আসে, আর সেই গাড়িটা ছিল প্রকাশের হায়ার অফিসারের গাড়ি। চিয়ান বারবার প্রকাশকে গাড়ির ডিকি খুলতে নিষেধ করছিল। তাদের এই কথাবার্তা শুনে তার হায়ার অফিসার প্রকাশকেই উল্টো বকাঝকা করতে থাকে আর বলে, ও তো বলছে ওর গাড়ির ডিকিতে কিছু নেই, আর আমিও জানি এটা চন্দনের গাড়ি, ও বাসায় নিয়ে যাচ্ছে, কেন তুমি ওকে আটকাচ্ছ? আজকে সকালে কফি শপে তুমি ওর সাথে পেরে ওঠেনি, তাই সেই ঝালটা তুমি এখানে মেটাচ্ছ? এটা ঠিক নয়। আসলে পুলিশেরও অনেক সময় ডিটেকটিভদের সাহায্য প্রয়োজন হয়। তুমি এটা কবে বুঝবে? ওকে যেতে দাও। হায়ার অফিসারের কথায় বাধ্য হয়ে প্রকাশ চিয়ানকে সেখানে যেতে দেয়। চিয়ান হায়ার অফিসারকে ধন্যবাদ জানিয়ে গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে হায়ার অফিসারও সেখান থেকে চলে যায়। কিন্তু প্রকাশের সন্দেহ তখনও কমেনি, কারণ যাওয়ার সময় প্রকাশ চিয়ানের গাড়ির ডিকির ভেতরে কিছু একটা দেখেছিল। তাই বাইক নিয়ে সে গাড়িটা সে ফলো করতে থাকে। চিয়ান একজন ডিটেকটিভ, সেও বুঝে গিয়েছিল যে প্রকাশ তাকে ফলো করছে। এই জন্য চিয়ান গাড়িটা নিয়ে বিভিন্নভাবে প্রকাশকে ঘোরায়। একটা সময় তাকে চোখ ফাঁকি দিয়ে গাড়িটা নিয়ে চিয়ান সেখান থেকে চলে যায়, আর প্রকাশ বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। এরপরে গভীর জঙ্গলের লাশটা নিয়ে যেয়ে সে গর্ত করে মাটিতে পুঁতে ফেলে লাশটা। এরপরে চিয়ান গাড়িটা নিয়ে আবারও রোডে চলে আসে এবং গাড়িটা থামিয়ে সে কিছুক্ষণ রেস্ট নিতে থাকে। আসলে তার সাথে যেটা ঘটে গেছে সে কখনোই ভাবতে পারেনি যে এমনটা তার সাথে হতে পারে। সে অনেক টেনশনে ছিল, তাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেখানে প্রকাশ চলে আসে। প্রকাশকে দেখে কিছুটা ঘাবড়ে যায় চিয়ান। প্রকাশ তাকে বলে গাড়ির ডিকি খুলতে। চিয়ান গাড়ির ডিকিটা খুলে দেয়। প্রকাশ ডিকিটা ভালো করে সার্চ করার পরেও সেখানে কিছু পায় না। কিন্তু তারপরেও প্রকাশ বুঝতে পারে চিয়ান কোনো একটা ক্রাইম করেছে, আর সেটাই লুকাচ্ছে সে। ক্রাইম করে কেউ কখনো পুলিশের হাত থেকে বাঁচতে পারে না, আর তুমিও পারবে না। পরের দিনই চিয়ান তার বন্ধু মহেশের সাথে একটি কফি শপে দেখা করে। আসলে গতকাল রাতে চিয়ানের সাথে যা যা হয়েছে সে একেবারেই ভুলতে পারছিল না, আর কাউকে শেয়ার করতে না পেরে সে আরও অস্বস্তি বোধ করছিল। তাই মহেশকে ডাকে কফি শপে এবং সবকিছু খুলে বলে। সে বলে এটা নিছক একটা দুর্ঘটনা, তার কোনো হাত নেই। কিন্তু মহেশ সবকিছু শোনার পরে বলে, তুমি যেটা করেছো সেটা কোনো সাধারণ ক্রাইম নয়, মার্ডার। আর এই মার্ডার কেসে তুমি একদিন ফেঁসে যাবেই, সাথে তুমি আমাকেও ফাঁসাবে। এই ভয়ে মহেশ চিয়ানকে রেখে সেখান থেকে পালিয়ে যায় এক প্রকার। চিয়ান সেখানে বসে চা খাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ পড়ে বাইরের দিকে, যেখানে সে শিবকুমারকে দেখতে পায়, যে একটি মেডিসিন শপ থেকে কিছু কিনে বের হচ্ছিল। গতকালকের ঘটনা মনে পড়ে যায় চিয়ানের।
গতকাল রাতে মূর্তি ওইরকম নির্জন একটা জায়গায় কি করছিল, মূর্তি আসলে কোথায় গিয়েছে, এইসব ব্যাপারে জিজ্ঞেস করার জন্য চিয়ান শিবকুমারের সাথে কথা বলতে চায়। কিন্তু যখন সে শিবকুমারের পিছু যায়, সে দেখতে পায় শিবকুমার তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তাকে দেখে উল্টো দাঁড়ানোর পরিবর্তে তাড়াতাড়ি একটি অটো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এক প্রকার। এটা দেখে চিয়ানের কিছুটা সন্দেহ হয়, শিবকুমার তাকে দেখে পালিয়ে কেন গেল। চিয়ান অফিসে ফিরে আসে, মূর্তি আর শিবকুমারের ব্যাপারে ভাবতে থাকে। ঠিক তখনই তার কাছে আননোন নাম্বারে একটি কল আসে। ফোনটা রিসিভ করতেই চিয়ানকে সেই লোকটা বলে, আমি সব কিছু দেখেছি, গতকাল রাতে তুমি যা যা করেছ আমি সব কিছু দেখেছি, আমার কাছে প্রমাণ রয়েছে, তুমি যে লাশটা পুঁতে রেখেছ সেটার প্রমাণও আমার কাছে রয়েছে। চিয়ান কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। সেই অপরিচিত লোকটি বলে, তুমি যদি চাও এই কথাটা আমি পুলিশকে না বলি, তাহলে তোমাকে আমার হয়ে একটি কাজ করতে হবে। তুমি গতকাল রাতে যে লাশটাকে পুঁতে রেখেছিলে সেখানে আবার যাবে, লাশটাকে গর্ত থেকে উঠিয়ে আমি যে অ্যাড্রেসে বলবো সেখানে নিয়ে আসবে, আর এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না। চিয়ানের কাছে যেহেতু আর কোনো অপশন ছিল না, তাই কাজটা করতে সে বাধ্য হয়। চিয়ান আবারও রাতের বেলা সে গভীর জঙ্গলের ভেতরে যায় এবং গর্তটা খুঁড়তে থাকে। ওই অপরিচিত লোকটা মূর্তির লাশটা দিয়ে কি করবে, তার সাথে মূর্তির সম্পর্কই বা কি। গর্ত খোঁড়ার পরে অবশেষে চিয়ান সেই লাশটাকে অর্থাৎ মূর্তির লাশটাকে সার্চ করে যে তার পকেট থেকে কিছু পাওয়া যায় কিনা। মূর্তির ডেড বডি থেকে তেমন কিছু না পাওয়া গেলেও চিয়ান একটা জিনিস দেখে অবাক হয়, মূর্তির পিঠে আগে থেকে একটি ছুরি ঢোকানো ছিল। চিয়ান বুঝতে পারে সেই দিন তার গাড়িতে এসে অ্যাক্সিডেন্ট করার ফলে মূর্তি মারা যায়নি, তাকে আগে থেকেই কেউ মেরে ফেলেছিল। তখন চিয়ানের সন্দেহটা আরও বেড়ে যায়। চিয়ান মূর্তির ডেড বডিটা ভালো করে সার্চ করার পরে একটা সময় তার চোখ পড়ে মূর্তির মুখের দিকে, যেটা একটু ফোলা ছিল। সে মুখের ভেতরে হাত দিয়ে দেখতে পায় সেটার ভেতরে একটা মেমোরি কার্ড ছিল। চিয়ান তখন বুঝতে পারে যে তাকে ব্ল্যাকমেল করছে সে আসলে মূর্তির ডেড বডি চায়নি, সে চেয়েছিল এই মেমোরিটা। সেই মেমোরিটা চিয়ান নিজের কাছে রেখে দেয়। এরপরেই চিয়ান মূর্তির ডেড বডিটা নিয়ে সেই ঠিকানায় চলে আসে যেখানে লোকটা তাকে আসতে বলেছিল। চিয়ান দেখতে পায় সেখানে কালো মুখোশ পরা একটি লোক এসে দাঁড়িয়েছিল। লোকটা তাকে সেখান থেকে চলে যেতে অর্ডার করে। চিয়ান লাশটা রেখে সেখান থেকে চলে যায়, আর সেই মুখোশ পরা লোকটি লাশটাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই লাশটা কথা বলে ওঠে। এটা দেখে সেই মাস্ক পরা লোকটি একটু ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় সেই লাশটা উঠে দাঁড়ায়, কারণ সেই লাশটা আর কেউ ছিল না, সেটা ছিল মহেশের, চিয়ানের বন্ধুর। আসলে চিয়ান এবং মহেশ এটা একটা প্ল্যান করেছিল সেই মাস্ক পরা লোকটাকে ধরার জন্য। চিয়ান এবং মহেশ লোকটার উপরে আক্রমণ করে, কিন্তু দুজন মিলেও সেই লোকটাকে তারা দমাতে পারে না, উল্টো তাদের আঘাত করেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। মহেশ চিয়ানকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে। চিয়ান বলে, সেই দিন মূর্তির মৃত্যুটা আমার গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, কেউ তাকে আগে থেকেই চাকু দিয়ে বারবার আঘাত করেছিল, আর তার ফলেই মূর্তির মৃত্যু হয়েছিল। কিন্তু তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যার ফলে এসব কিছুই তখন আর খেয়াল করিনি। এছাড়া মূর্তির মুখটা দেখে আমি আরও ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে যখন আমি দেখলাম যে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করা, বুঝতে পারি যে তাকে অন্য কেউ আগে থেকেই খুন করেছিল। সে শুধু আমার গাড়ির ওপরে এসে হঠাৎ করে পড়ে গিয়েছিল। এছাড়া তার মুখে আমি একটি মেমোরি কার্ড পাই, আর সেই ব্ল্যাকমেলার আসলে মূর্তির লাশ নিতে আসেনি, তার মেমোরি কার্ডটা নিতেই এসেছিল। চিয়ান বলে, এখন আমাদের খুঁজে বের করতে হবে এই মেমোরি কার্ডের ভেতরে কি আছে, কিন্তু মেমোরি কার্ডটা তো ভেঙে গেছে, এটাকে যে করেই হোক রিকভারি করতে হবে। মহেশ বলে, তুমি তো আর মূর্তিকে খুন করনি, তাহলে কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছ? আমার মতে ভালো হবে পুলিশের কাছে যেয়ে সবকিছু খুলে বললে, বাকিটা পুলিশরাই দেখে নেবে। চিয়ান বলে, তুমি তো পুলিশদের চেনোই, শুধু শুধুই তারা আমাকে এই কেসটাতে ফাঁসিয়ে দেবে, তার চেয়ে বেটার আমি এই কেসটা নিজে সলভ করব, তারপরে পুলিশকে জানাবো। আসলে শিবকুমার যখনই মূর্তির কেসটা নিয়ে আমার কাছে এসেছিল, এরপর থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এছাড়া শিবকুমার সেদিন আমাকে দেখে ওইভাবে পালিয়ে গেছে, নিশ্চয়ই শিবকুমার কিছু জানে। আমাদের এখন শিবকুমারকে খুঁজে বের করতে হবে। পরদিনই চিয়ান এবং মহেশ সেই কলেজে চলে যায় যেখানে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করত মূর্তি। সেখানে যে একজন লোকের সাথে কথা বলতে থাকে আর বলে, আমি একজন মুভি ডিরেক্টর, আসলে আমি একটা ডকুমেন্টারি মুভি বানাবো, সেই জন্য একজন লাইব্রেরিয়ানের সাথে কথা বলতে হবে এবং একটি লাইব্রেরি পর্যবেক্ষণ করতে হবে। লোকটা বলে, মূর্তি কিছুদিন ধরেই কলেজে আসছে না, আপনারা চাইলেই লাইব্রেরিটা দেখতে পারেন। চিয়ান পুরো লাইব্রেরিটা ভালো করে খোঁজে,
তখনই তেমন কিছু না পেলেও ঝুড়ির ভেতরে সে একটা মোড়ানো এনভেলপ দেখতে পায়, যে এনভেলপের ভেতরে মূর্তির নাম লেখা ছিল আর সেখানে কোয়েম্বাটুরের একটি জায়গার ঠিকানা লেখা ছিল। তখনই দেখা যায় একটি মেয়ে চিয়ানকে দেখছে। চিয়ানও মেয়েটিকে দেখে, কিন্তু মেয়েটিকে দেখার পরে সে তেমন কিছু সন্দেহ না করে মহেশকে নিয়ে সেই ঠিকানায় চলে আসে। চিয়ান সেখানে যাওয়ার পরে দেখতে পারে সেই ঠিকানাটা মূর্তির ছিল। মূর্তির বাড়ির তালাটা খুলে সে বাড়ির ভেতরে ঢুকে যায় এবং পুরো বাড়িটা ভালো করে সার্চ করে। কিছুক্ষণ খোঁজার পরে অবশেষে একটা বইয়ের ভেতর থেকে 3টি মেমোরি কার্ড দেখতে পায় চিয়ান। তখন চিয়ানের মূর্তির মুখে সেই মেমোরি কার্ডটার কথা মনে পড়ে। সাথে সাথেই চিয়ান সেই মেমোরি কার্ডগুলোর মধ্যে একটা মেমোরি কার্ড তার মোবাইল ভেতরে ঢুকিয়ে সেটা দেখতে থাকে। সেটার ভেতরে কি রয়েছে সে দেখতে পায়, সেখানে কিছু ভিডিও রয়েছে। আর ভিডিওগুলো দেখে চিয়ান বুঝতে পেরে গিয়েছিল যে মূর্তি এই ভিডিওগুলো গোপনে ধারণ করেছিল। রাতের বেলায় চিয়ান বারবার কেসটা নিয়ে ভাবছিল। বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। ঠিক তখনই দেখা যায় হুট করে সেই মুখোশ পরার লোকটা সেখানে চলে আসে এবং চিয়ানের উপরে হামলা করে। চিয়ানও লোকটার মুখ দেখার জন্য অনেক চেষ্টা করে। দুজনের মধ্যে অনেকটা লড়াই হয়, কিন্তু অবশেষে সেই লোকটা চিয়ানকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। চিয়ান তার মুখটা দেখতে পারে না। পরের দিনই চিয়ান একটি হসপিটালে যায় এবং তার আঘাতে ব্যান্ডেজ করে নেয়। তাকে দেখার জন্য চলে আসে অনিতা। অনিতা যখন চিয়ানের জন্য মেডিসিন কিনছিল ঠিক তখনই ফার্মেসি থেকে চিয়ানের এবং অনিতার নাম ঠিকানা জিজ্ঞেস করে। অনিতা বলে, আজকাল ফার্মেসির লোকেরাও ওষুধ দেবার আগে আমাদের নাম ঠিকানা জিজ্ঞেস করছে, কি অদ্ভুত ব্যাপার। কথাটা শুনতেই চিয়ানের মনে পড়ে শিবকুমারের কথা। সেই দিন যখন রাস্তায় সে শিবকুমারকে দেখেছিল, সে দেখেছিল শিবকুমার একটি মেডিসিন শপ থেকে বের হচ্ছে। সাথে সাথে চিয়ান সেখানে চলে যায় এবং শিবকুমারের ঠিকানা বের করে ফেলে। আর সেখান থেকে চিয়ান জানতে পারে যে শিবকুমারের নাম আসলে শিবকুমার নয়, শিবকুমারের আসল নাম হচ্ছে পুরুষোত্তম। সেখান থেকে বের হয়ে চিয়ান ভাবতে থাকে, পুরুষোত্তম আমাকে তার মিথ্যে নাম কেন বলল, সে নিজের পরিচয় কেন গোপন করলো। অনিতাকে নিয়েই পুরুষোত্তমের ঠিকানায় চলে যায় চিয়ান। কিন্তু সেখানে যাওয়ার পরে সেখানে সে পুলিশ অফিসার প্রকাশকে দেখতে পায়, কিন্তু পুলিশ অফিসার প্রকাশ তাকে দেখেনি। কথা বলে সে জানতে পারে পুলিশ অফিসার প্রকাশের বাড়ি এখানেই। চিয়ান অনিতাকে নিয়ে সেখানে কিছুটা পালিয়ে আসে যাতে প্রকাশ তাকে দেখতে না পায়, কারণ প্রকাশ দেখতে পেলেই তাকে নানা ধরনের প্রশ্ন করবে। এইবার সে প্রকাশের জন্যই পুরুষোত্তমের বাড়ির ঠিকানা পেয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তাই রাতের বেলা সে আবারও পুরুষোত্তমের বাড়িতে আসে। দরজা খুলতেই পুরুষোত্তম তাকে দেখে ভয় পেয়ে যায়। আর চিয়ান তাকে বলে, তুমি বলো, তুমি কেন তোমার নাম মিথ্যে বলেছিলে, আর তোমার সাথে মূর্তির আসল সম্পর্কটা কি। চিয়ানের কথায় পুরুষোত্তম কোনো কানে দেয় না, সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। সেও অনেকটা ভয় পেয়েছিল। তখনই চিয়ানের চোখ পড়ে সেখানে থাকা একজোড়া জুতোর উপরে। চিয়ান বলে, আমার বাড়িতে যে মুখোশ পরা লোকটা এসেছিল তার পায়েও ঠিক একই রকম শু ছিল, বলো সেটা কি তুমি ছিলে। ঠিক তখনই পুরুষোত্তমের ছেলে পেছনে এসে দাঁড়ায়, যার নাম ছিল অশোক। অশোক একটু চাকু নিয়ে চিয়ানের গলায় ধরে। চিয়ান বুঝতে পারে সেই মাস্ক পরা লোকটা আর কেউ নয়, অশোক। অশোকই তাদের উপরে হামলা করেছিল। চিয়ান তাদের জিজ্ঞেস করে, তোমাদের দুইজনের সাথে মূর্তির সম্পর্ক কি, আর সেই মেমোরি কার্ড দিয়ে তোমরা কি করবে, আমাকে খুলে বলো। কিন্তু তারা দুজনেই কোনো কথা বলে না। উল্টো তারা চিয়ানকে বাধ্য করে মূর্তির লাশ যেখানে তারা পুঁতে রেখেছে সেখানে নিয়ে যেতে। চিয়ান বাধ্য হয়ে সেটাই করে। চিয়ান তাদের সেখানে নিয়ে যায়। অবশেষে অশোক মাটি খুঁড়ে সেই লাশটা বের করে আর মূর্তির মুখ থেকে সেই মেমোরি কার্ডটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেটা তো চিয়ান আগে থেকেই লুকিয়ে রেখেছিল, তাই সেটা আর তারা পায় না। চিয়ান তাদের বলে, তোমরা যেটা খুঁজছো সেটা আমার কাছে, তো সেই মেমোরি কার্ডটা আমি লুকিয়ে রেখেছি। যদি তোমাদের মধ্যে মূর্তির সাথে কি সম্পর্ক রয়েছে সেটা আমাকে খুলে না বলো, তাহলে সেই মেমোরি কার্ডটা পুলিশের কাছে চলে যাবে, ইভেন আমি মারা গেলেও। তখন হঠাৎ করেই চিয়ানের পায়ে পড়ে যায় পুরুষোত্তম এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে এমনটা যেন সে না করে, তাহলে তাদের সবকিছু শেষ হয়ে যাবে। এরপরেই পুরুষোত্তম এবং অশোক যা হয়েছে সেগুলো বলতে শুরু করে। পুরুষোত্তমের 2 ছেলে মেয়ে। তার ছেলে অশোক অন্য একটি শহরের কলেজে পড়ে আর তার মেয়ে জয়ন্তী এই শহরেরই একটি কলেজে পড়ে। একদিন পুরুষোত্তম যখন বাড়ির বাইরে যায় কাজের জন্য, হঠাৎ করে সুযোগ বুঝে জয়ন্তী একটি সিগারেট টানতে থাকে। আসলে সে মেয়ে হলেও ছোটবেলা থেকে এর আচরণ ছিল ছেলেদের মতো। ছোটবেলায় জয়ন্তী এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলেও যখন সে বড় হয় তখন এগুলো আর স্বাভাবিক থাকে না। তার ছেলেদের সঙ্গ বেশি ভালো লাগে, কিন্তু তার এই কথাগুলো সে কাউকেই শেয়ার করতে পারে না, এমনকি তার বাবাকেও না।
পুরুষোত্তম বাসায় আসার পরে জয়ন্তী তাকে খাবার দিতে থাকে। তখনই পুরুষোত্তম জয়ন্তীর কাছ থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ পায়। পুরুষোত্তম বুঝতে পারে যে এই কাজটা জয়ন্তী করেছে, অর্থাৎ জয়ন্তী স্মোক করেছে, কিন্তু তারপরেও সে তার মেয়েকে সরাসরি কিছু বলে না। এইভাবে জয়ন্তী আরও কিছুদিন পার করে। বিষয়গুলো সহ্য করতে না পেরে একটা সময় জয়ন্তী কাঁদতে কাঁদতে তার বাবাকে সবকিছু বলে দেয় আর বলে, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার বিষয়গুলো বুঝতো। অবশেষে সবকিছু শোনার পরে একটা সময় পুরুষোত্তমও তার মেয়ের সমস্যার কথাগুলো বোঝে, আর পুরুষোত্তম তার মেয়েকে সাপোর্ট করে। অন্যদিকে কলেজে একটি মেয়ে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে সেখান থেকে বের হয়ে যায়। এটা দেখার পরেই সেখানের কাজের এক মহিলা ওয়াশরুম থেকে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন বের করে এবং সেটা মূর্তিকে দেয়। আসলে এই কাজের মহিলা মূর্তির হয়ে কাজ করত, আর মূর্তি তার মাধ্যমেই মেয়েদের গোপন ভিডিও ধারণ করত। আর মূর্তি এইসব ভিডিওগুলো দিয়ে কলেজের মেয়েদের ব্ল্যাকমেল করত, তার সাথে থাকতে বাধ্য করত। ঠিক একই রকমভাবে সে একটি মেয়েকে ব্ল্যাকমেল করে যার নাম ছিল বানি। আর এই বানি মেয়েটা ছিল সেই মেয়ে যে চিয়ান যখন লাইব্রেরিতে গিয়েছিল তাকে লুকিয়ে দেখছিল। মূর্তি বাণীকে একই রকম প্রস্তাব দেয় যে তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। বাণী তাকে অনেক রিকোয়েস্ট করে, বোঝায়, কিন্তু মূর্তি কোনো কথাই শুনে না, তাকে জোর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জয়ন্তী চলে আসে, মূর্তিকে একটা চর মেরে বসে আর তাকে বিভিন্নভাবে অপমান করে। বাণীকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু বাণী তাকে বলে, তুমি ওর সাথে পেরে উঠবে না, এই কাজগুলোর পেছনে শুধু ও নয়, আরও অনেক লোকেরা রয়েছে। কিন্তু জয়ন্তী বলে, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এভাবে মুখ বন্ধ করে বসে থাকলে ওরা তোমাকে ব্ল্যাকমেল করেই যাবে, তুমি টেনশন করো না, মূর্তির কাছ থেকে আমরা যে কোনোভাবেই সেই ভিডিওগুলো হাতিয়ে নেব। এইভাবেই জয়ন্তী এবং বাণীর সাথে মেসেজে কথা হয়, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু জয়ন্তী সেই সম্পর্কটাকে উল্টোভাবে নেয়, কারণ সে তো নিজেকে মনে মনে ছেলে ভাবত, তাই বাণীকে সে ওই রকমভাবেই স্পর্শ করে। বাণী সেটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছিল। একদিন লাইব্রেরিতে বাণীকে যখন টাচ করছিল জয়ন্তী, ঠিক তখনই সেখানে চলে আসে মূর্তি। মূর্তি বলে, ও আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে এই চলছে, তোমরা আসলে ছেলেদের পছন্দ করো না, মেয়েদের পছন্দ করো। বাণী তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মূর্তি তার কোনো কথাই শোনে না। বাণীকে জোর করে নিয়ে একটি রুমের ভিতরে আটকে রাখে। জয়ন্তী তাকে বাধা দেয়। মূর্তি বলে, শুধুমাত্র ছেলেদের মতো পোশাক পরলেই ছেলে হওয়া যায় না, ছেলে হতে গেলে কি কি লাগে সেটা আজকে আমি তোমাকে দেখাবো। মূর্তি জয়ন্তীকে আঘাত করে, জয়ন্তী সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরেই মূর্তি তাকে রেপ করে, শুধু রেপই না, আর সেটার ভিডিও মূর্তি ধারণ করে নেয় তার মোবাইলে। নরপশু মূর্তি শুধু এতটুকু করেই ক্ষান্ত হয় না, মূর্তি সেই ভিডিও থেকে নিজের মুখটা ব্লার করে ইন্টারনেটে সেই ভিডিওটা ভাইরাল করে দেয়। জয়ন্তী যখন এটা বুঝতে পারে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়, বাসায় এসে চুপচাপ শুয়ে থাকে। পুরুষোত্তম তার মেয়েকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। জয়ন্তী বলে, তেমন কিছু না, সে একটু অসুস্থ। পুরুষোত্তমও বুঝতে পারেনি তার মেয়ের উপর দিয়ে কি একটা ঝড় বয়ে গেছে। ওই সময়টাতেই অন্য শহর থেকে তার ভাই অশোক চলে আসে, সে খুব ঘাবড়ে ছিল। পুরুষোত্তম অশোককে জিজ্ঞেস করে কি হয়েছে। অবশেষে অশোক সেই ভিডিওটা দেখায়, অর্থাৎ তার মেয়ে জয়ন্তীর। ভিডিওটা দেখে বাবা ছেলে দুজনেই প্রচণ্ড কান্না করতে থাকে। অবশেষে জয়ন্তীকে সাহস দেওয়ার জন্য তারা সে জয়ন্তীর রুমে যাবে, কিন্তু দেখতে পায় জয়ন্তীর রুম তালাবন্ধ। বারবার নক করার পরও জয়ন্তী দরজা খুলছিল না। দরজা ভেঙে ভেতরে ঢোকার পরে দেখতে পায় জয়ন্তী গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। অশোক এবং পুরুষোত্তম তারা কোনোভাবেই জানতে পারেনি তাদের মেয়ের এই অবস্থার জন্য আসলে কে দায়ী। জয়ন্তী মারা যাবার কিছুদিন পরেই বাণী এই খবরটা জানতে পারে, সে খুবই মর্মাহত হয়। অবশেষে সে জয়ন্তীর বাড়ি আসে। পুরুষোত্তম এবং অশোককে সবকিছু খুলে বলে যে জয়ন্তীর সুইসাইডের পেছনে মূর্তির হাত রয়েছে, মূর্তি এই সব কিছু করেছে। এই সব কিছু শোনার পরে পুরুষোত্তম এবং অশোক দুজনেই প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় তারা এই মূর্তিকে ছাড়বে না, প্রতিশোধ নেবে। অন্যদিকে মূর্তি যখন জানতে পারে যে জয়ন্তী সে ভিডিওর কারণে সুইসাইড করেছে, সে ভয় পেয়ে যায়, সে নিজেকে আত্মগোপন করে ফেলে। পুরুষোত্তম এবং অশোক দুজন মিলে মূর্তিকে অনেক খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোনোভাবেই মূর্তির কোনো খোঁজ পায় না। অবশেষে মূর্তিকে ধরার জন্য অশোক একটি ফাঁদ পাতে। সে মূর্তির বন্ধুদের বলে, তোমরা মূর্তিকে বলবে যদি মূর্তি আমার বোনের রেপের ভিডিওটা আমাকে এনে ফেরত দেয় তাহলে মোটা একটা অঙ্কের টাকা আমি তাকে দেব। এই কথা মূর্তি জানার পরে প্রথমে সে রাজি না হলেও পরে লোভের বশবর্তী হয়ে সে রাজি হয়।
মূর্তি অশোককে কল করে আর বলে, আমি তোমাকে যে ঠিকানায় আসতে বলছি সেখানে টাকা নিয়ে চলে এসো। দেখা যায় অশোককে সে একটি জঙ্গলের ভেতরে দেখা করতে বলেছিল। মূর্তিও সেখানে চলে আসে আর অশোক তাকে টাকা দেওয়ার বাহানায় ছুরি বের করে তাকে বারবার আঘাত করে। মূর্তিও এটা বুঝতে পেরে নিজেকে বাঁচানোর জন্য মেন রোডের দিকে দৌড়াতে শুরু করে। আর চিয়ান ঠিক ওই সময়টাতেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর মূর্তি দৌড়াতে যেয়ে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। যদিও অশোক এই ঘটনাটা প্রথমে তার বাবা পুরুষোত্তমকে বলেনি, কিন্তু পরে যখন বলে পুরুষোত্তমও তার ছেলের সাথে একমত হয় যে অশোক যেটা করেছে সেটা ভালো কাজ করেছে। মূর্তি কোনো মানুষ নয়, ও মানুষরূপী একটা জানোয়ার, আর সেই জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর জন্য এই পর্যন্ত অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে। ও জীবিত থাকলে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করত। পুরুষোত্তম বলে, আমি নিজে থানায় যাব আর মূর্তির খুনের কেস আমি নিজের কাঁধে তুলে নেব। কিন্তু চিয়ান বলে, না, এমনটা করবেন না, তাহলে আমি নিজেও ফেঁসে যাব। সত্য লুকানোর অপরাধে আমি নিজেও এই কেসটাতে ফেঁসে যাব। অশোক যেটা করেছে সেটা ঠিকই করেছে। মূর্তি কোনো ভালো মানুষ নয়। ওকে মেরে অশোক পৃথিবী থেকে একটা আবর্জনা দূর করেছে। এটাই যা, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। পুলিশের ডায়েরি অনুযায়ী মূর্তি নিখোঁজ, আর ওকে নিখোঁজই থাকতে দিন। ঠিক তখনই দেখা যায় প্রকাশ সেই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে এই তিনজনের ভিডিও রেকর্ড করে ফেলে। আর ভিডিও রেকর্ড করার শেষেই সে হেসে ওঠে আর বলে, এখন তোমরা কোথায় পালাবে? পুরো প্রমাণ আমার কাছে রয়েছে। এটা শোনার সাথে সাথে তারা তিনজন চমকে যায় এবং প্রকাশকে থামানোর চেষ্টা করে। তারা প্রকাশের উপরে হামলা করে, কিন্তু প্রকাশ তাদের প্রতিহত করে সেখান থেকে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইকটা নিয়ে যখনই তাড়াতাড়ি করে সে মেন রোডে উঠবে, অপর দিক থেকে একটা গাড়ি এসে প্রকাশকে অ্যাক্সিডেন্ট করে। সেই ড্রাইভারও খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে চিয়ান অশোক দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল। সেই ড্রাইভার আশেপাশে কাউকে না দেখে প্রকাশের লাশটা তার গাড়ির ডিকিতে তুলে নেয় এবং সেখান থেকে তড়িঘড়ি করে চলে যায়। একটু পরে দৌড়ে যখন চিয়ান সেখানে চলে আসে, সে দেখতে পায় প্রকাশের মোবাইলটা অ্যাক্সিডেন্টের সময় তার পকেট থেকে পড়ে গিয়েছিল। চিয়ান তাড়াতাড়ি সেই মোবাইলটা নিয়ে নেয় আর সাথে সাথে প্রকাশের মোবাইল থেকে সেই ভিডিওটা পার্মানেন্টভাবে ডিলিট করে দেয়। অবশেষে তারা কিছুটা স্বস্তি বোধ করে। অন্যদিকে সেই ড্রাইভার কিছুক্ষণ গাড়ি চালানোর পরেই শুনতে পায় তার গাড়ির ডিকি থেকে কোনো একটা আওয়াজ আসছে। গাড়ি থামিয়েই গাড়ির ডিকি খুলতে সেই ড্রাইভার দেখতে পায় প্রকাশ এখনও জীবিত। সে অ্যাক্সিডেন্টের সময় জ্ঞান হারিয়েছিল মাত্র। প্রকাশ সেখান থেকে বের হয়ে ড্রাইভারকে একটা চড় মেরে বসে। এরপরে নিজের মোবাইলটা খোঁজে, কিন্তু বুঝতে পারে মোবাইলটা সে অ্যাক্সিডেন্ট স্পটেই সে ফেলে রেখে এসেছে। আর বুঝতে পারে তার প্ল্যান সব শেষ হয়ে গেছে। চিয়ান এতক্ষণে তার মোবাইল থেকে ভিডিওটা অবশ্যই ডিলিট করে ফেলেছে। প্রকাশ রেগে গিয়ে সেই ক্যাব ড্রাইভারকে বলে, তোমার জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।